আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২৯ আমি গল্পের ৩২ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আয়াস ঠোঁট কামড়ে হেসে বলল, তুমি তো রাজনীতি পছন্দ করো না, তাহলে আমার মতো হবে কিভাবে? আমি আয়াজের কথায় একটু অবাক হলাম। তারপর মৃদু হেসে বললাম, হ্যাঁ রাজনীতি পছন্দ করি না ঠিকই, কিন্তু তোমাকে ভালোবাসি। আর ভালোবাসলে তো একজনকে পুরোপুরি গ্রহণ করে ভালোবাসতে হয়, তাই না? আয়াস আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর মাথা নাড়িয়ে বলল, বুঝলে, রাজনীতি শুধু ক্ষমতা আর দায়িত্ব নয়, এটা মানুষের জন্য কাজ করার একটা সুযোগ। আমি চাই তুমি একদিন বুঝবে কেন আমি এতটা নিবেদিত। আমি হতাশা গলায় বললাম, আমি রাজনীতি বুঝতে চাই না আয়াস, আমি শুধু তোমাকে বুঝতে চাই। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, যদি সেটা রাজনীতির মাধ্যমে হয় তাহলে আমি তোমার পাশে থাকবো, কিন্তু নিজের মতো করেই। আয়াস গম্ভীরভাবে আমার দিকে তাকালো, যেন আমার কথা বুঝতে চেষ্টা করছিল। তারপর হালকা হেসে বলল, এটাই তো তোমার বিশ্বাস তো নৌরিন, তুমি সবকিছু আমার মতো হতে চাইবে না, কিন্তু সবসময় তুমি আমার পাশে থাকবে। আমি মৃদু হাসলাম। আয়াস আমার হাতটা ধরে বলল, আর তোমার এই পাশে থাকাটাই আমার জন্য সবচেয়ে বড় শক্তি। আমি আয়াজের দিকে তাকিয়ে দেখলাম সে মুচকি হাসছে, নিষ্পাপের হাসিটা যেন সবকিছুতে সুন্দর করে তুলছে। হয়তো আমিও একদিন আয়াজের পৃথিবীটা বুঝতে শিখব, কিন্তু ততদিন পর্যন্ত আমি শুধু তার পাশেই থাকব। আমি হঠাৎ চিৎকার করে বললাম, আয়াস, ফুচকা রাস্তায় কিনে দাও। আয়াস একদম রেগে গিয়ে বলল, একদম এসব খাওয়া যাবে না প্রেগনেন্ট অবস্থায়। আমি অনেকবার অনুরোধ করলাম, একটু খেলে কিছু হবে না, তবে আয়াস কোনো কমেই রাজি হলো না। সে বলল, না বললাম তো, তোমার কি কথা কানে যায় না? আমি তোমার জন্য কোনো ঝুঁকি নিতে পারি না এই অবস্থায়, তোমার জন্য এসব খাওয়া ভালো নয়। আমি গাল ফুলিয়ে আয়াজের দিকে তাকিয়ে রইলাম, রাগে অভিমানে মুখ ফিরিয়ে নিলাম। আয়াস এক পলক আমার দিকে তাকিয়ে বুঝে গেল আমি সহজে ছাড়ার মেয়ে নয়। আয়াস গম্ভীর গলায় বলল, নৌরিন প্লিজ বুঝো, এই অবস্থায় রাস্তার খাবার খাওয়া একদম ঠিক না তোমার জন্য। আমার অনেক চিন্তা হয় রূপবতী। আমি চোখ পাকিয়ে বললাম, চিন্তা করো না, আমি তো প্রতিদিন খাচ্ছি না, শুধু এক প্লেট, ছোট্ট করে এক প্লেট। আয়াস দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল, না মানে না, বাসায় গিয়ে যা খেতে ইচ্ছা করে বলো, ওইখানে বানিয়ে দেব, কিন্তু রাস্তার খাবার নয়। আমি আরও গাল ফুলিয়ে বললাম, তুমি কি জানো প্রেগনেন্টির মেয়েদের ইচ্ছা পূরণ না করলে নাকি বাচ্চার মুখে লাল জড়ায়? আয়াস এবার হাসতে হাসতে বলল, তাহলে তো বাবুকে এখন থেকেই শেখাতে হবে যে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আমি আয়াজের বোকা বোকা যুক্তিতে আরও চটে গেলাম, কিন্তু তারপরও আয়াস আমার হাতটা ধরে আস্তে আস্তে করে বলল, শোনো, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে চাই, কিন্তু এমন কিছু না যে তোমার বা আমাদের ছোট্ট বাবুর ক্ষতি করুক। বুঝতে পেরেছো আমার কুইন? আমি চুপ করে গেলাম। আয়াস যখন এতটা কেয়ার করে তখনই তো ওর প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। একটু রাগ দেখিয়ে বললাম, ঠিক আছে, কিন্তু কথা দাও ডেলিভারির পর আমাকে আমার ইচ্ছা মতো ফুচকা খেতে দিবে। আয়াস হাসতে হাসতে মাথা নেড়ে বলল, ওকে ম্যাডাম, কথা দিলাম। আমি মুচকি হেসে ধীরে ধীরে পেটের ওপর হাত রেখে বললাম, দেখো বাবা, তোমার বাবা আমাকে কত জ্বালায়। আর আয়াস হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে বলল, যেন দ্রুত বাসায় গিয়ে আমাকে অন্য কিছু দিয়ে খুশি করতে পারে। বাড়ির আসার পর আয়াস আমার মুখের অভিব্যক্তি দেখে বুঝে গিয়েছিল যে আমি খুবই অস্থিরত, আমি ফুচকা না খেয়ে থাকতে পারবো না। তাই আয়াস দ্রুত সার্ভেন্ট ডেকে বলল, ফুচকা বানাও নৌরিনের জন্য। সার্ভেন্টরা দ্রুত রান্নাঘরে চলে গেল এবং কিছুক্ষণ পরই পছন্দের সুস্বাদু ফুচকা আসতে লাগলো। আমি আর আয়াস সুপায় বসেছিলাম, আর আয়াস আমার দিকে তাকিয়েছিল কিছু একটা রাগ নিয়ে। এসে গিয়েছে আপনার ফুচকা, এবার খান দ্রুত। তুমি এভাবে বলছো কেন? কারণ তুমি বেশি জিদ করছো বলে এখন এই বাজে ফুচকা তোমাকে খেতে দিতে বাধ্য হলাম। আমি মুখ গোমরা করে ফুচকা তুলে মুখে দিলাম। শরীরটা একটু ভালো লাগছিল, কিন্তু মনে মনে আমি জানতাম আয়াজ যতই রাগ করুক না কেন, দিন শেষে ও আমার পাশেই থাকবে, এটা আমি নিশ্চিত। আয়াজ গায়ে কুট পড়তে পড়তে বলল, তুমি এখন রেস্ট নাও, আমি বের হচ্ছি, ফিরতে রাত হবে। না গেলে হয় না? উফ, হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী কি এত অবসর সময় বসে থাকতে পারে নাকি? কিন্তু দ্রুত ফিরবে, কিন্তু তোমার রূপবতী ও তোমার বাবুনি অপেক্ষা করে থাকবে। আয়াজ দরজার কাছে গিয়ে একটু থেমে গেল। আমার কথায় এক ঝলক মৃদু হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। ফিরে এসে আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তাড়াতাড়ি ফিরবো ইনশাল্লাহ, কারণ আমার রূপবতী আর আমাদের ছোট্ট সোনা যদি অপেক্ষায় থাকে তাহলে কি দেরি করা যায়? আমি মুচকি হেসে বললাম, মনে থাকে যেন। আয়াস আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোমাদের জন্য প্রতিটা মুহূর্ত গুনতে থাকবো জান। তারপর আমার পেটে আলতো করে হাত রেখে বলল, বাবা আসবো খুব তাড়াতাড়ি, তুমি আর তোমার আম্মু ভালো থেকো।
তারপর আমাকে শেষবারের মতো গভীর দৃষ্টিতে দেখে দরজার দিকে হাঁটা দিল। আমি তাকিয়ে রইলাম, মনে মনে শুধু দোয়া করলাম আল্লাহ যেন আমার আয়াসকে সব বিপদ থেকে হেফাজত করে এবং দ্রুত ফিরে এনে আমাদের ভালোবাসায় ভরিয়ে দেন। আয়াস অফিসে ঢুকে মিটিং ডাকলো। রাত গভীর হলেও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দ্রুত চলে এলো। টেবিলের ওপর রাখা নথিপত্রে সে চোখ বুলিয়ে বলল, আমাদের দলের ভিতরে কেউ বিশ্বাসঘাতকতা করছে। আমি জানতে চাই সে কে। তানবীর, তার সবচেয়ে বিশেষ সহকারী, সন্দেহ কণ্ঠে বলল, স্যার আমরা সাবধানতা অবলম্বন করছি, কিন্তু কে যেন সকল তথ্য বাহিরে ছড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে কেউ খুব কাছে থেকে আমাদের গতিবিধি নজরে রাখছে। আয়াস ঠান্ডা গলায় বলল, তাহলে খুঁজে বের করো, যেই হোক না কেন রেহাই পাবে না। অন্যদিকে আয়াজের চাচি নাজনীন বেগম মোবাইল হাতে বসেছিলেন। ফোনের স্ক্রিনে একটি নাম ঝলঝল করছিল, আয়াজের শত্রুর নাম্বার, যিনি বিদেশে থাকেন। তিনি ফোন ধরলেন, নিচু সুরে বললেন, ও সন্দেহ করতে শুরু করেছে, কিন্তু এখনো কিছু আমাদের ব্যাপারে জানে না। অপর প্রান্ত থেকে আয়াজের শত্রু কণ্ঠে ভেসে এলো, ভালো, তুমি তো ওর সবচেয়ে কাছের মানুষ। আয়াজ কখনো তোমাকে সন্দেহ করবে না, কাজ চালিয়ে যাও। ও আমার ভাইয়ের ছেলে। আমি চাই না ও মরে যাক, কিন্তু ক্ষমতার খেয়াল আবেগ দেখালে চলবে না। নাজনীন বেগম বললেন, আমিও তো চাই না ও মরে যাক, তবে ও যদি মরে যায় তাহলে আমাদের পথ পরিষ্কার হয়ে যাবে। নাজনীন ফোন রেখে দিলেন। আয়াজের শত্রু তার একেবারে কাছে কাছে আছে, অথচ সে কল্পনাও করতে পারছে না। সকালবেলা নাস্তার টেবিলে আয়াসকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু নওরিন তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি ঠিক আছো? আয়াস এক চুমুক চা খেয়ে বলল, আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু কে? এই সময় নাজনীন বেগম মিষ্টি হেসে বললেন, রাজনীতি অনেক কঠিন জিনিস আয়াস, সবাইকে বিশ্বাস করতে নেই। আয়াস তাকে এক নজর দেখে চুপ করে গেল। সে জানতো না সে তাকে সতর্ক করছে, সেই তার সবচেয়ে বড় শত্রু। আয়াজের বাবা গম্ভীর গলায় বলল, কে হতে পারে বলো তো? আয়াজ হতাশা গলায় বলল, আমিও তো বুঝতে পারছি না বাবা। আয়াজের মা কান্না ভেজা কণ্ঠে বলল, এজন্যই আমি তোকে রাজনীতি করতে মানা করেছি। 1 ঘন্টা পর আয়াজ বুঝতে পারছিল কেবল অনুমানের ওপর ভিত্তি করে সে শত্রুকে ধরতে পারবে না, তার প্রমাণ দরকার। তাই সিদ্ধান্ত নিল পেশাদার গোয়েন্দাদের কাজে লাগাবে। সে তানবীরকে ফোন করলো, তানবীর, আমি চাই আমাদের দলের সেরা গোয়েন্দা এই ব্যাপারটা তদন্ত করুক। শত্রু আমাদের ভিতরেই আছে, আমি তাকে খুঁজে বের করতে চাই। তানবীর কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার অনুমান কি কারোর দিকে যাচ্ছে স্যার? আয়াজ গম্ভীর সুরে বলল, আমার অনুমান কাজ করবে না তানবীর, আমি চাই তথ্য প্রমাণ। গোপনে নজরদারি বসাও দলের ভিতরের লোকজনের ওপর, এমনিকে আমার বাসার ওপরও। তানবীর মুহূর্তেই বুঝে গেল ব্যাপারটা গুরুত্বপূর্ণ। সে বলল, ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। পরের কয়েকদিন চুপচাপ কেটে গেল। আয়াজ দেখল দলের অনেকেই স্বাভাবিক আচরণ করছে, কিন্তু কিছু কিছু ব্যাপার খটকা লাগছিল। গোয়েন্দারা তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। তারা দলের বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির ফোন ট্যাগ করছিল, বিভিন্ন জায়গায় নজরদারি বসিয়েছিল, কিন্তু সবচেয়ে চকোপথ তথ্য এলো তার নিজের বাড়ি থেকে। তানবীর গভীর রাতে আয়াজকে ফোন করলো, তার গলার উত্তেজনা কাঁপছিল। স্যার, আমি যা পেয়েছি তা অবিশ্বাস্য। আয়াজ শক্ত গলায় বলল, বলো, আপনার বাড়ি থেকেই তথ্য বাইরে যাচ্ছে স্যার, আর তথ্য প্রচারের কাজে জড়িত একজন খুব কাছের মানুষ। আয়াজের শরীর জমে গেল। সে ধীরে ধীরে বলল, কে? তানবীর নিঃশ্বাস নিল, তারপর বলল, আপনার চাচি নাজনীন বেগম। আয়াজের হাতের মুঠো হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ রইল, যেন বিশ্বাসই করতে পারছিল না। তুমি কি নিশ্চিত? 100 ভাগ স্যার, আমরা তার ফোন রেকর্ড পেয়েছি, আপনার চাচার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। এই মুহূর্তে আয়াজ অনুভব করল মাটি যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। যে নারী তাকে ছোটবেলা থেকে স্নেহ করত, যে তার মায়ের মতো ছিল, সেই তার সবচেয়ে বড় শত্রু। সে ধীর কণ্ঠে বলল, এটা যদি সত্যি হয় তবে আমি তাকে ছাড়ব না। পরের দিন সকালে নাজনীন বেগম যথারীতি আয়াজের সামনে হাসি মুখে নাস্তা সাজিয়ে দিলেন। আয়াজ, তুমি ঠিকঠাক মতো ঘুমাচ্ছ না কেন? এত টেনশন কিসের? আয়াজ তার দিকে তাকালো। চোখের ভিতর আগুন জ্বলছিল, কিন্তু সে কিছু বলল না। আজ সে নিজের চোখে দেখতে চায় তার শত্রু কতটা শক্তিশালী, কতটা দ্রুত। রুমে বসে আয়াজের মন খুব শান্ত ছিল, কিন্তু তার ভিতরে এক অস্থিরতা চলছিল। আজ তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তার প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ, এবং এখন সে জানে তার শত্রু কে, নাজনীন বেগম। তবে সে শুধু সন্দেহ দিয়ে কিছু হবে না, তাকে পুরোপুরি প্রমাণ করতে হবে, যাতে কোনো প্রশ্ন না থাকে।
তানভীরের সহায়তায় আয়াজ গোয়েন্দাদের পুরোপুরি টিমকে কাজে লাগিয়ে পুরো বিষয়টা যাচাই করতে শুরু করলো। তারা নাজনীন বেগমের ফোন রেকর্ড, মেসেজ এবং অন্য তথ্যগুলো একত্রিত করলো। তারা দেখলো নাজনীন বেগম নিয়মিত আয়াজের শত্রুর সঙ্গে গোপনে যোগাযোগ করছিল। আয়াজ কিছুক্ষণ পর নাজনীন বেগমকে একা ডেকে পাঠালো। নাজনীন বেগম তার স্বাভাবিক হাসি দিয়ে এসে বসলো। কি হয়েছে আয়াজ, এত চিন্তিত কেন তুমি? আয়াজ এক মুহূর্ত নীরব থেকে তার দিকে তাকালো। তার চোখ ছিল কঠিন, নির্দয় এক দৃষ্টি। তুমি জানো চাচি, তোমার খেলা এখানেই শেষ। নাজনীন বেগম অবাক হয়ে তার দিকে তাকালেন। কি বলছো আয়াজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আয়াজ ঠান্ডা কণ্ঠে বলল, তোমার গোপন কথাগুলো আমি জানি। রুবেল হোসেনের সঙ্গে তোমার গোপন সম্পর্ক, আমার দলের গোপন তথ্য তোমার কাছ থেকে বের হয়ে যায়। সেগুলো সব প্রমাণিত। তুমি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে। নাজনীন বেগমের মুখের রং চলে গেল। সে পিছু হাঁটতে চাইল, কিন্তু আয়াজ তাকে থামিয়ে দিল। তুমি কি ভেবেছিলে চাচি, যে তুমি আমাকে প্রতারণা করবে আর আমি জানবো না? তারপর আয়াজ তানভীরের কাছ থেকে পাওয়ার সমস্ত প্রমাণ বের করে তার সামনে রাখলো। ফোন রেকর্ড, মেসেজ সবকিছু স্পষ্টভাবে তার কাছে ছিল। নাজনীন বেগম গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি ভুল করেছি আয়াজ, আমাকে ক্ষমা করে দাও। আয়াজ কিছুক্ষণ সময় চুপচাপ বসে রইল, যেন নাজনীন বেগমের প্রতিক্রিয়া বুঝে নিচ্ছে। তারপর সে দ্রুত কণ্ঠে বলল, আমি তোমাকে আর ছাড়বো না চাচি। তুমি আমার বিশ্বাস ভেঙেছ। তুমি আমার পরিবারকে ক্ষতবিক্ষত করার জন্য ষড়যন্ত্র করেছ। নাজনীন বেগম শক্তি হয়ে উঠেছিল। সে জানত আজকের পর তার পালানোর আর কোনো সুযোগ নেই, কিন্তু সে আবারও চেষ্টা করলো। আয়াজ, আমি তোমার চাচি, তোমার পরিবারের সদস্য। তোমার ওপর আমি যে অভিভাবকতা দেখিয়েছি সেটা ভুল ছিল না, কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা ছিল, কিছু একেবারে ব্যক্তিগত কারণে। আয়াজ তার কথাগুলো শোনার কোনো ইচ্ছা দেখল না। সে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি শুধু ভুল করলে তোমাকে আমি ছেড়ে দিতাম, কিন্তু তুমি ভুল করোনি, অন্যায় করেছ, কঠিন অন্যায়, যা শাস্তি তুমি পাবে। বলে ফোন বের করে দ্রুত পুলিশ কমিশনারকে কল করলো। কমিশনার, আমি চাই নাজনীন বেগমকে গ্রেফতার করা হোক। তার বিরুদ্ধে আমার পরিবার এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। সব প্রমাণ আমার কাছে আছে। কমিশনারের গলা শোনা গেল, স্যার, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনার নির্দেশ অনুযায়ী তৎক্ষণাৎ গ্রেপ্তার করব। আয়াজ ফোন রেখে চোখ সর করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য দরজায় এসে দাঁড়ালো। তারা নাজনীন বেগমকে শান্তভাবে গ্রেপ্তার করতে শুরু করলো। নাজনীন বেগম, আপনি গ্রেপ্তার হচ্ছেন। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশবিদ্রোহীর অভিযোগ আনা হয়েছে। নাজনীন বেগম ভর্তা চোখে আয়াজের দিকে তাকালো। সে বুঝতে পারল আজ তার শেষ সময় এসেছে। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, আয়াজ, তুমি তো জানো আমি তোমার পরিবারের প্রতি কতটা ভালোবাসা রেখেছিলাম। আয়াজ কঠোর মুখে বলল, যারা বিশ্বাস ভাঙে তাদের কাছে ভালোবাসা কোনো মূল্য নেই। তুমি আমার পরিবারকে ক্ষতবিক্ষত করতে চেয়েছিলে, আর আমি এখন তা শোধ করছি। পুলিশ সদস্যরা নাজনীন বেগমকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ার খবর নাজনীন বেগমের গ্রেফতারে একেবারে তোলপাড় সৃষ্টি করল। দেশের প্রতিটি বড় নিউজ চ্যানেলের খবরটি ছড়িয়ে পড়ল এবং সব জায়গায় আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠল। আয়াজ ইফতেখার চৌধুরীর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে নাজনীন বেগম গ্রেফতার। এই শিরোনামে সকাল থেকে সব চ্যানেল জুড়ে খবরটি চলে আসছিল। চ্যানেলের 1, আজকের বড় খবর, নাজনীন বেগম গ্রেফতার। আয়াজ চৌধুরীর পরিবারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের অভিযোগ নাজনীন বেগম। গোয়েন্দা তথ্য সুনির্দিষ্ট প্রমাণে ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে। চ্যানেল 2, নাজনীন বেগমের গ্রেফতার দেশ জুড়ে আলোচনায়। আয়াজ ইফতেখার চৌধুরী নিজে নাজনীন বেগমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করান। নিউজ চ্যানেলগুলোতে প্রতিটি প্রমাণ ও স্বাক্ষরকারীর বর্ণনা শুরু হলো। আয়াজের সিদ্ধান্তের পর গণমাধ্যমগুলো বিভিন্ন বিশ্লেষণ আসতে শুরু করলো। কিছু চ্যানেলে নাজনীন বেগমের আত্মপক্ষ সমর্থন নিয়ে আলোচনা করছিল, আবার অন্য চ্যানেলগুলো বলছিল যে তার পিছনে বড় রাজনৈতিক শক্তি রয়েছে। নাজনীন বেগমের গ্রেফতারের খবর মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি ছড়িয়ে পড়ল। আয়াজের বাবা চুপচাপ বসেছিলেন, তার মুখের কোনো অভিব্যক্তি ছিল না। চোখের দিকে তাকালে মনে হতো তিনি যেন কোনো বড় ধাক্কা খেয়েছেন। আমরা নিজের রক্তের সম্পর্ক ছিল, আমার নিজের ভাইয়ের স্ত্রী। এত বছর আমরা যাকে পরিবারের অংশ ভেবেছি, সেই আমাদের ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। তার পাশে বসেছিলেন আয়াজের মা, চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছিল। তিনি থরথর করে কাঁপছিলেন।
ভাবি এটা কি করে করলো? নৌরিনের চোখ ভিজা ছিল, সে শক্ত হয়ে থাকার চেষ্টা করছিল, কিন্তু আয়াজের মায়ের কান্নায় তার হৃদয় ভেঙে দিচ্ছিল। সে আস্তে করে শাশুড়ির হাত ধরল। আম্মু, সব ঠিক হয়ে যাবে, দয়া করে নিজেকে সামলান। আয়াজের মা নৌরিনের দিকে তাকালেন, চোখের পানি মুছলেন না। আমার সন্তানেদের রক্ষার কথা ছিল ওর, আর সেই কিনা তাদের ক্ষতি করার জন্য শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে। নৌরিন কিছু বলতে পারছিল না। আয়াজ পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল, তার দৃষ্টি ছিল নিচের দিকে। তারপর সে ধীরে ধীরে বলল, মা, নিজেকে সামলাও। আর শোনো, আমি চাই না যে কারো বিশ্বাসঘাতকতা আর কখনো আমাদের ক্ষতি করুক। আয়াজের বাবা গভীর শ্বাস নিয়ে বললেন, বুঝলাম, কিন্তু এখন থেকে তোমাকে আরো শক্ত হতে হবে। এই রাত শুধু নাজনীন বেগমের গ্রেফতারের রাত ছিল না, এটি ছিল একটি পরিবারের হৃদয়ের আঘাত লাগার রাত। একটি বিশ্বাসঘাতকতা তাদের পুরো পরিবারকে নড়বড় করে দিয়েছে, কিন্তু একই সঙ্গে তাদের একত্রিত করেছে, আরো শক্তিশালী করেছে। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এ পর্যন্তই। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।